মাধ্যম ছাড়া আপনি সমাজের চিত্রটা পাবেন কোথায় খুঁজে? আর সে আয়নাটি স্বচ্ছর আগে আজকের দিনে আমাদের শপথ হওয়া উচিত। এটাও সত্য। আমরা যে আজকে এখানে বসছি কি জন্য? গণমাধ্যমের এই পথটাকে কণ্টকমুক্ত করার জন্যই তো। অপতথ্যের যে যন্ত্রণাদায়ক জীবন আমরা পাড়ি দিচ্ছি, সেই জীবনের থেকে উপকূলে পৌঁছানো আমাদের লক্ষ্য। যেখানে বিশ্বের, তার প্রবন্ধের মধ্যে আছে, বিশ্বের 58% মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় করতে হিমশিম খাচ্ছে। মানে কি পরিমাণ টর্নেডোর মতো বয়ে যাচ্ছে। আর এটা থার্ড ওয়ার্ল্ড গুলোতে বেশি করে হচ্ছে। ইভেন ফার্স্ট ওয়ার্ল্ডেও আপনি আমেরিকান এবং ইসরায়েলি যে গণমাধ্যম, সেগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ায়। সবচেয়ে দীর্ঘদিন ইউরোপিয়ানরা জানতেই পারতো না যে ফিলিস্তিনে ওখানে হচ্ছেটা কি। এমন ভাবে আপনার গণমাধ্যম দিয়ে কাভার করে রাখা হতো। ধরেন একটা কুকুর একটা বাচ্চা মেয়ের উপর নিউ ইয়র্কের রাস্তায় হামলা করেছে, কুকুরটাকে মেরে বাচ্চাটিকে রক্ষা করেছে একজন। পরের দিন নিউজ হলো, এক হৃদয়বান যুবক কুকুরকে প্রতিহত করে শিশুটিকে রক্ষা করেছে, কুকুরটিকে মেরে ফেলে আছে। পরের দিন জানলো যে হৃদয়বান যুবকটি হলো ফিলিস্তিনি। অতএব তারপরের দিন নিউজ হলো, ফিলিস্তিনি আক্রোশের হাত থেকে পথের কুকুরও রক্ষা পাচ্ছে না। বুঝছেন? এগুলো আমেরিকান সংবাদপত্র, আমেরিকার গণমাধ্যমের অবস্থা। তো যাই হোক, আমরা অনেক দিক থেকে কিছুটা উন্নত। আমাদের চরিত্র নষ্ট হয়েছে গত 15 বছরে, সর্বনাশ হয়ে গেছে। এই চরিত্রটা রিপেয়ার করা, ফিরিয়ে নিয়ে আসা আবার সততার কাছে, কল্যাণের কাছে, এটা একটা খুব কঠিন একটা কাজ। গণমাধ্যম সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। মূলত সরকারি সেন্সরশিপ এখন সেরকম ভাবে নাই, এটা সাজু ভাই বলেছেন। আমিও বলি যে বিএনপি যখন ক্ষমতায় আসে তার গণমাধ্যমের উপর ওইরকম কোনো চাপ থাকে না। যেটুক থাকে সেটা হয়তো একটা রিকোয়েস্ট হতে পারে। রিকোয়েস্ট আর চাপ দেওয়া এটা কিন্তু যাবে না। এরকম অঙ্গুলি নির্দেশ করে গণমাধ্যমের উপর আমি একটা পত্রিকা সংবাদ সম্পাদনা করি। আমি এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এরকম তথ্যমন্ত্রীর কাছ থেকে একটা নির্দেশনা পাই। এর জন্য আমার মনে তাকে আরেকটা ধন্যবাদ, আরেকটা হাত তালি। বাধাও তো পাইনি, তিনি কোনো প্রেশারই দেননি। আমি খুশি হয়েছি, তবে নিশ্চয়তা দিচ্ছে না যে এটা বল থাকে না। নিশ্চয়ই আমরা ভুল করলে তো আপনি ধরিয়ে দিলেন, আপনি তো আমাদের অভিভাবক। তারপরে রাজনৈতিক দলগুলোর চাপ, সেটাও আগের মতো নাই আসলে। আমার যেটা ছিল, মালিক পক্ষের সাথে এক মালিকের সাথে আরেক মালিকের স্বার্থের দ্বন্দ্ব, এইটা কিন্তু মাশাআল্লাহ এই কারণে গণমাধ্যমগুলো খুবই সাফার করতেছে। তারপরে হলো সাংবাদিকদের নিজেরা সেলফ সেন্সর করা শিখে গেছে। এখন কোনটা দিলে মন্ত্রী সাহেব খুশি থাকবে, কোনটা নিলে অখুশি হবে, এটা বাদ দিয়ে সে মন্ত্রী সাহেব খুশি করার পথটাই বেছে নেয়। এই যে সেলফ সেন্সরশিপ, এটা খুব আত্মঘাতী একটা তৎপরতা। যাই হোক ভাই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের বলতে পারি, এখানে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী আর আমি একই রাজনৈতিক ছাত্র দল করতাম, একই ছাত্র সংগঠন, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, একই স্কুলের ছাত্র, বিপ্লবী ছাত্র ইউনিয়ন দিয়ে আমারও যাত্রা শুরু ছোটবেলায়। তো সেজন্য বলছে মুক্তিযুদ্ধে গেলাম। মুক্তিযুদ্ধে আমাদের চোখে কতগুলো স্বপ্ন ছিল, বিপুল স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে গেলাম। একটা শোষণ মুক্ত দেশ হবে, একটা সাম্যবদ্ধ ভ্রাতৃত্বময় দেশ হবে, মানবাধিকার সমুন্নত থাকবে, গণতন্ত্র থাকবে, এগুলো ইত্যাদি ইত্যাদি সবাই জানেন এগুলো আপনারা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর পহেইলে সর্বরে দেখা গেল যে পাকিস্তানি শাসনের শুধু লেভেলটা পাল্টে, বোতলের ভেতরে মালামালে একদম অবিকৃত, লেভেলটা পাল্টে গেছে। আইয়ুব খানের জায়গায় এখন মুজিব খান চলে আসছে, আইয়ুব খানের জায়গায় শেখ মুজিব, একই ভিতরের জিনিসপত্র সেম। তো দেখা গেল যে 18 ফেব্রুয়ারি 1972 সাল শেখ মুজিবুর রহমানের আপন ভাগ্নে যুবলীগের সভাপতি শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন, দেশে কোনো আইনের শাসন টাসন চলবে না, কোনো আদালত চলবে না, দেশে এখন থেকে চলবে শুধু মুজিবি শাসন। ফ্যাসিবাদের বীজ রোপণ করা হলো ওই দিন 18 ফেব্রুয়ারি। আপনারা জানেন যে এরপরে 21 তারিখে 72 সালের 21 ফেব্রুয়ারি রাত্রে যে মুক্ত স্বদেশে যারা শহীদ মিনারে ফুল দিতে গেছিলেন, সেইখানে কি পরিমাণ নিয়ে লাঞ্ছিত হয়েছিল এবং ধর্ষিত হয়েছিল, তার কোন তদন্ত বিচার কোনো বিশেষ ক্ষমতা আইন যেটা আইয়ুব খান চালু করেছিলেন, সেই ক্ষমতা আইন বাতিল করা হলো না। তারপরে কি করলো, আরো দমন পীড়ন ভয়াবহ আকার ধারণ করলো। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আফ্রো এসে ল্যাটিন আমেরিকার মুসলিম মানুষের সবচেয়ে আপনার কণ্ঠ,
সেই মানুষটি প্রতিষ্ঠিত হক কথা পত্রিকা চালিয়ে দেওয়া হয়েছিল, শান্তি প্রেস ভেঙে দেওয়া হয়েছিল, ঘুরিয়ে দেওয়া হয়েছিল, এবং 72 সালে হক কথা সম্পাদক সৈয়দ কবির বাড়িকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে আটকে রাখা হয়েছিল এবং তারা জেলে ঢোকানো হয়েছিল। 73 সাল বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি হাসান হাফিজুর রহমান তখন দৈনিক বাংলার সম্পাদক। হাসান হাফিজুর রহমানের পত্রিকাটা টেলিগ্রাম বেরিয়েছিল। টেলিগ্রামে ছিল জানুয়ারি মাসে আপনার ভিয়েতনাম বিরোধী মার্কিন বিরোধী একটা সমাবেশ হয়েছিল, সেখানে পুলিশ গুলি করেছিল। তিনি তার পত্রিকা লিখেছেন, স্বাধীন বাংলাদেশের বুকে আবার ছাত্রের বুকে রক্ত ঝরল। এইটার অপরাধে হাসান হাফিজুর রহমানকে কি পরিমাণ হেনস্থার শিকার হতে হয়েছিল। তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে জেলে ঢোকানো হবে। আমাদের সাংবাদিক নেতারা দৌড়াদৌড়ি করে গণভবনে গেলেন, শেখ মুজিবকে বললেন যে হাসান হাফিজুর রহমানের মতো এত বড় কবি, এত বড় সম্পাদক, তাকে যদি এই লাঞ্ছনা দেন, এটা খুব বাজে বার্তা যাবে পৃথিবীর কাছে। আমি তোরাই কেয়ার করি, আমার পত্রিকায় বসে আমার ঘাড়ে চড়ে আমার বিরুদ্ধে লিখবা, এটা আমি চলবো। ওটা প্রেস ক্লাবে বসে বসে নেতাগিরি করাবো, আমার এখানে চলবে। দ্যাট ওয়াজ শেখ মুজিব। তো ভাই এনায়েতুল্লাহ খানের মতো সম্পাদক, তাকে যেখানে যেতে হয়েছে। আল মাহমুদকে কি পরিমাণ হেনস্থা করা হয়েছিল আপনারা সবাই জানেন। গণকণ্ঠের সম্পাদক ছিলেন, ঘুরিয়ে দেওয়া হলো গণকণ্ঠ, কতবার তছনছ করেছে গণকণ্ঠের অফিস। তারপরে স্পোক্সম্যান, চতুর্থ সংশোধনীর কথা এখানে বলা হয়েছে, আমি ওদিকে গেলাম না। তো সেই রকম অবস্থা, একটা শ্বাসরুদ্ধকর বাংলাদেশ, চতুর্থ সংশোধনীর পরবর্তী বাংলাদেশ শ্বাসরুদ্ধকর, যতক্ষণ না 7 নভেম্বরের ঘটনা ঘটেছিল। 7 নভেম্বরে এসে স্বাধীনতার 16 ডিসেম্বরে স্বাধীনতার একটা পূর্ণতা দিয়েছিল। সেইখানে শহীদ জিয়া প্রথমবারের মতো মুক্ত সাংবাদিকতা তৈরি করে ছেড়ে দিল। আমার ভালো করে মনে আছে যে অলিয়াদ ভাই একটা পত্রিকা ছিল ইত্তেহাদ, সাকিবের নিয়মিত লিখতেন। ইত্তেহাদে বহুবার লেখা হয়েছে অলিয়াদের এক আওয়াজ, খতম করো সেনাপতি রাজ। এটা নিয়ে তৎকালীন বহুবার প্রেসিডেন্ট জিয়ার কাছে গেছে যে অলিয়াদের পত্রিকা উল্টাপাল্টা লাগে, খতম করো সেনাপতি রাজ। আর উনি একটা রাজনীতিবিদ, উনি ওনার কথা বলতেছে, আপনাদের সমস্যা কি? মানে এই পরিমাণ সহিষ্ণু ছিলেন প্রেসিডেন্ট জিয়া, ভাবা যায়। তিনি বলছেন উনি ওনার কথা বলতেছে, ওনার রাজনীতি এটা, আমাকে খতম করে উনি রাজনীতি, ওনার রাজনীতিটা করতেছে। তো ভালো কথা, আপনারা পাল্টা ন্যারেটিভ তৈরি করেন, তাই তো হয়ে গেল। আর শেখ হাসিনার রাজত্বকাল সম্পর্কে তো আপনারা সবাই জানেন, এটা ছিল ইতিহাসের কসাইখানার যুগ। বাংলাদেশকে পরিণত হয়েছিল দক্ষিণ এশিয়ার কসাইখানা। 69 জন সাংবাদিক নিহত হয়েছে শেখ হাসিনার রাজত্বকালে। 69, একটা সাংবাদিক হত্যার বিচার হয়নি। এবং আন্দোলনে শেষের যে জুলাই জাগরণ, সেখানে আমাদের 5 জন সাংবাদিক মারা গেছে, 6 জন সাংবাদিক মারা গেছেন, তার একটার কোনো তদন্ত হয়নি। একটা সাংবাদিকের কাছে একটা কিছু অর্থ বলেন, সাহায্য বলেন, কিচ্ছু বলছেন। নির্যাতিত হয়েছে 2000-এর মতো সাংবাদিক, কেউ কোনো বিচার পায়নি। শফিক রহমানের মতো বয়োজ্যেষ্ঠ বাংলাদেশের, শফিক রহমানের চাইতে 92-93 বছরের একটা মানুষ, তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল আপনারা সবাই জানেন। ব্যারিস্টার মইনুল হোসেন 4th সংশোধনীর বিরুদ্ধে পার্লামেন্ট থেকে পদত্যাগ করে বেরিয়ে এসে বুকের পাটা ছিল, সেই মইনুল হোসেনকে কি পরিমাণ হেনস্থা করা হয়েছে। আবুল আসাদের মতো বয়োবৃদ্ধ সাংবাদিককে কি লাঞ্ছনা করে এর থেকে বের করা হয়েছে সংগ্রাম অফিস থেকে। মাহমুদুর রহমানকে তো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, 5 বছর জেল কেটেছে বিনা কারণে, মিথ্যা মামলায়। তারপরে কাজেও আরো অনেকেই আছে, বন্ধ করে দেওয়া ছিল চ্যানেল আই। চ্যানেলে কি অপরাধ ছিল রে ভাই? চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যানেল 1 এর কি অপরাধ ছিল? কি অপরাধ? দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, শত শত গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সিএসবি টিভি বন্ধ করে দিয়েছে, এখন পর্যন্ত ওটা আর ফিরিয়ে আনা যায়নি। 2000-এর মতো সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে গত 15 বছরে। জাতীয়তাবাদ, ইসলামী ভাবধারায় বিশ্বাস করে বিশেষ করে জাতীয়তাবাদী সাংবাদিকরা রাস্তায় রাস্তায় ঘুরেছে, চাকরি নেই, আমরা কেউ কোনো চাকরি পাইনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের 4 বছর প্রেসিডেন্ট থাকার পরও কোথাও কোনো নিজের জন্য একটা চাকরি জোগাড় করতে পারিনি। এমন আইন কানুন, এমন আইন বাতিল দেওয়া হয়েছিল যে যারা শেখ হাসিনার আজ্ঞা ও বৃত্ত নয়, যারা ইনুর তলবি বহনকারী নয়, তারা ছাড়া কেউ কোনো সংবাদপত্রে চাকরি পায়নি। অত উপরে দিয়ে একজন। এইরকম একটা দুর্যোগপূর্ণ অবস্থাতে আমরা বেরিয়ে আসছি। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ যে তিনি 2.5 মাসে প্রায় 20-25 বারের মতো আমাদের এখানে আসছেন
এবং বেকার সাংবাদিকদের জন্য তিনি কিছু করার চেষ্টা করছেন বলে তাকে আমি ধন্যবাদ জানাই। আর তার চেয়ে বড় কথা হলো যে সাংবাদিকদেরকে পেনশন দেওয়ার বিষয়টা তিনি ভাবছেন। আমার মনে হয় আরেকটা হাততালি তার পাওয়া যায়। পেনশন এটা আমাদের মাথাতেই তো আসে না, উনি কিন্তু নিয়ে আসছেন ঠিকই, যে যারা বয়স হয়ে যায়, মানুষের বেলা চলতে পারে না, তার পরিবার পরিজন কিভাবে চলবে। এই জিনিসটা মানুষ মানে অমানবিক একটা প্রক্রিয়া। তার তো কোনো জীবনে কোনো পেনশন নাই, একটা বেকার হয়ে গেলে তার কোনো চাকরি নাই, যাবে কোথায়, খাবে কি? আমাকে একজন সাংবাদিক আছে, আমাদের ফটো সাংবাদিক টুকু ভাই, এর মধ্যে 83 বছর বয়স, আমাকে বললেন যে ভাই শিখের ভাই আপনি একটু গরিব ভাইকে বলেন আমার 83 বছর বয়স, আমার কবর এখন দেখা যায়, আমার একটা আফসোস নিয়ে কবরে যাবো। আফসোস হলো প্রেস ক্লাবের মেম্বারশিপ পাইনি। 83 বছরের বয়সেও প্রেস ক্লাবের মেম্বারশিপ, এই দুঃখটা বুকে নিয়ে কবরে যাবো, এটা থেকে আমাকে একটু শান্তি দেওয়া যায় না? আমি দরকার করে গরিবের কাছে পৌঁছাই দিলাম। আলহামদুলিল্লাহ, হাততালি দেন গরিব। কিছু পরামর্শ এবং আরেকটা প্রস্তাব দিতে চাই, খুব একটা বিনীত প্রস্তাব, মাননীয় তথ্যমন্ত্রী অনুযায়ী এটা একটু যদি আপনি শোনেন আমরা বাদে পাবো। সেটা হলো বাংলাদেশের বাসসের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদপত্র ছিল আমাদের দৈনিক বাংলা, এবং ওখান থেকে আরেকটা দৈনিক পত্রিকা বেরোতো বাংলাদেশ টাইমস, এবং বিচিত্রা পরে নাই এরকম লোককে তো আনকালচার বলা হতো, সে বিচিত্রা ওখান থেকে বেরোতো, এবং আনন্দ চারটা পত্রিকা বেরোতো। এটা ট্রাস্ট বাংলা, টাইমস বাংলা ট্রাস্টের আন্ডারে এটা পরিচালিত হতো। এইখানে ছিল জাতীয়তাবাদীদের ডিপো, এ টু জেড সব সাংবাদিক ছিলেন জাতীয়তাবাদী। এটার বিরুদ্ধে হাসিনা ক্রুদ্ধ হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে পত্রিকাটা বন্ধ করে দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি না। যে কারণটা ঘটেছিল আমাদের সাংবাদিক নেতাদেরও একটা অংশ হাসিনা তাদের সহযোগিতা করেছিলেন, আমি ওদিকে যেতে যাচ্ছি না। আমি দিতে চাচ্ছি যে সেই প্রতিষ্ঠানটা 22 কাঠা জমি, ওখানে এই 22 কাঠা জমি সহ হাসিনা ক্রুদ্ধ কি পরিমাণ হচ্ছেন, হিংস্র, তিনি এই পত্রিকা উড়াই দিয়ে বাতিল করে দিয়ে ওইখানে কর্মসংস্থান ব্যাংক একটা বানাইছে সব আওয়ামী কুষ্মান্তদেরকে পুনর্বাসন করার জন্য। যত আওয়ামী দৈত্য দানব আছে তাদেরকে ওখানে কর্মসংস্থান দিয়ে এই কাণ্ড করা হয়েছিল। বহুদিন পার হয়ে গেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2001 সালে আসলেন ক্ষমতায়, তিনি প্রথমেই দৈনিক বাংলা টাইমস আনন্দ বিচিত্র দিয়ে হাত দিয়েছিলেন। আমাদের নেতাদের কেউ কেউ এবং মালিক পক্ষ, মূলত মালিক পক্ষ দৈনিক বাংলার বিরুদ্ধে ছিলেন। তার কারণ হলো যে যখনই গভর্নমেন্ট কোনো ওয়েজ বোর্ড দেয় তখন সবার আগে এটা বাসস এবং দৈনিক বাংলা ইমপ্লিমেন্ট হয়ে যায়। এইটার জন্য চাপে ইত্তেফাক অমুক তমুক সব পত্রিকা বাধ্য হয়ে পড়ে ওয়েজ বোর্ড দেওয়ার জন্য। এই যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য ওরা সবগুলো যে দিল যে পত্রিকা বন্ধ করে গেছে, বন্ধই থাক, এটার আর দরকার নেই। দৈনিক বাংলার সাংবাদিকরা এখনো বেকার আছে, কেউ কোথাও যেতেও পারেন, তার কারণ তো আওয়ামী দুঃশাসন। আমি আমার মাননীয় মন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ করবো যে আপনি এটা একটু নাড়াচাড়া দিয়ে দেখেন, বিচিত্রা, আনন্দ বিচিত্রা, টাইমস এবং দৈনিক বাংলা যদি বের করা যায় 1 থেকে 1,500 সাংবাদিকের কর্মসংস্থান আপনি একখানে দিতে পারেন। এবং মান সন্দেহ দৈনিক বাংলা খুবই আহমেদ হুমায়ুনের মতো সম্পাদক ছিলেন, এখানে শামসুর রহমানের মতো কবি এখানে সম্পাদক ছিলেন, এইখানে ছিলেন হাসান হাফিজুর রহমানের মতো একটা অলিম্পিক টাওয়ার, একটা টাওয়ারিং পার্সোনালিটি তিনি ছিলেন। আবুল কালাম শামসুদ্দিনের মতো সাংবাদিক, আমাদের সাংবাদিকতার পায়োনিয়ার, তিনি এখানে সম্পাদনা ছিলেন। এখানে কবি হাসান হাবিব, আপনার দেশের মানুষ, জেলার লোক, মেঘনা পাড়ের ছেলে, আমি মেঘনা নদীর মেয়ে, হাসান হাবিবের মতো কবি এখানে জব করেছেন। মোহাম্মদ মাহফুজুল্লাহ, হাসান হাবিব তো 40-এর দশকের বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ কবি। সৈয়দ আলী হাসান, ফররুখ আহমদ, হাসান হাবিব, এই তিনজনকে তো আমরা চিনি ওই সময়। হাসান হাবিবের মতো আশায় বসতি, আমি কোনো আগন্তুক নই, সেই কবি এখানে ছিলেন। মোহাম্মদ মাহফুজুল্লাহর মতো নিষ্ঠাবান নজরুল গবেষক আমাদের খুব কম জন্মগ্রহণ করেছে। আসলে আপনার আমার খুব ভালো লাগে, তার কলিগ। তো সে যাই হোক, সেই পত্রিকাটা আনোয়ার জাহিদ ভাই ছিলেন এখানে, এনায়েতুল্লাহ খানও ছিলেন টাইমসের সম্পাদক। তাহলে এটা একটা মানে সত্যিকারই গুণীদের একটা কেন্দ্র ছিল। এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য কিছু করা যায় কিনা, এটা আপনার কাছে একটা বিনীত দরখাস্ত আজকের এগিয়ে। আর একটা হলো যে এইখানে একসঙ্গে
আজকে প্রেস ক্লাবের বারান্দায় দিয়ে প্রেস ক্লাবের বাইরে বেরিয়ে অনেক সাংবাদিক বেকার ঘুরে বেড়াচ্ছে এখনো 15টা বছর তার মানবতার জীবন যাপন করেছে, এখনো মানবতার জীবনের মধ্যে পড়ে আছে। একটা খালি দুর্ঘটনা যদি উদ্ধার করতে পারেন এই 22 কাঠা জমি সহ বিল্ডিং সব, তাহলে আমার মনে হয় যে এক রাতারাতি সমস্যাটা পাল্টে যাবে। এটা একটা দরখাস্ত আপনার কাছে নেব। কারণ এই কর্মসংস্থান ব্যাংকিং দগদগে ঘায়ের মতো আমাদের বুকের উপর দিয়ে লাগে, যখনই গায়ে ঘেন্না লাগে যে একটা এতগুলো গুরুত্বপূর্ণ পত্রিকা বেরোতে একটা প্রতিষ্ঠান সেটা কর্মসংস্থান ব্যাংক, সব আওয়ামী দানবদের পুনর্বাসন কেন্দ্র। এই পুনর্বাসন কেন্দ্র আমার মূল পাঠন করা এখন সময়ের কাল। আজকে মুক্ত গণমাধ্যমের দিবস, একজন আমাকে বলছিল যে দেখি মুক্ত গণমাধ্যম দিবস নাকি গণমাধ্যম মুক্ত দিবস। আমরা সেটা যাই হোক ভাই, মুক্ত গণমাধ্যমের জন্য আমরা কিছু কথা বলতে পারছি। আমি গভর্নমেন্টকে অনুরোধ ধন্যবাদ দিই এবং আমি মাননীয় তথ্যমন্ত্রীকে আরেকটা কথা বলবো যে পার্লামেন্টে গত ক্লোজিং সেরিমনিতে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন হৃদয় জুড়িয়ে গেছে। এটাই তো হওয়ার কথা, এটাই তো হওয়া উচিত ছিল। এবং একই সঙ্গে বিরোধী দলীয় নেতাও যে বক্তৃতা করেছেন সেখানেও আমি তাকে সম্মান জানাবো, খুবই সুন্দর। এই জিনিসগুলোকে তথ্য মন্ত্রণালয়ের কোনো না কোনো শাখা থেকে এই ভাষণগুলোকে আলাদা করে নিয়ে এসে এগুলো কি বুকলেট করে আবার জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় কিনা, এটা সম্পাদনা করে একটা, কারণ এগুলোর মধ্যে দুর্দান্ত সব মেসেজ আছে। এই মেসেজ পাবলিকের কাছে পৌঁছানো দরকার, কারণ আমাদের শত্রুরা আস্তে আস্তে তাদের হিংস্র দাঁত নখ গুলো বার করতেছে। এই দাঁত নখ গুলোর যদি দমন করতে না রাখা যায়, যদি পাল্টা ন্যারেটিভ তৈরি করা না যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে বহু কল্যাণমূলক কাজ করবে এই গভর্নমেন্ট, যেগুলো পাবলিসিটির অভাবে, চর্চার অভাবে, উপস্থাপন করার অভাবে হয়তো সেগুলো ঠিকভাবে হাইলাইটেড হবে না। এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে দীর্ঘ সময় বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের সবার মঙ্গল।